ফিটনেস ওয়ার্ডটা শুনতে যতটা সুন্দর লাগে, যতটা মোটিভেটিং লাগে, অ্যাকচুয়ালি কিন্তু জিনিসটা অতটা সুন্দর নয়, অতটা মোটিভেটিং নয়। জিনিসটা অনেক ডিসিপ্লিন ডিমান্ড করে, বড্ড কঠিন হয়ে যায়। তো সেই জন্য এই কঠিন টপিকটাকে ছোট্ট ছোট্ট করে সিম্পল করে ভাগ করার জন্য আজকে এই ভিডিওটা আমি করছি। এই ভিডিওতে পুরো ফিটনেসটাকে ব্রেকডাউন করবো ছোট্ট ছোট্ট করে। ফিটনেসের যে তিনটে মেন কম্পোনেন্ট আছে, এক্সারসাইজ, ফুড আর রেস্ট, এটার ইম্পর্টেন্স কতটা, কী ধরনের এক্সারসাইজ করলে আমাদের ভালো হবে, কী ফুড নেওয়া আমাদের উচিত, কতটা প্রোটিন নিতে হবে আর কতটা কার্ব না নিলেই নয়, এসব নিয়ে ডিসকাস করবো। সবার মাথায় প্রচুর কোশ্চেন, আমার মাথাতেও ছিল। লাস্ট 5 ইয়ার্সের বেশি আমি ফিটনেসের সাথে যুক্ত, অনেক কিছু করেছি, অনেক কিছু শিখেছি। যেহেতু পডকাস্ট করতে হয় না, অনেক জায়গা থেকে অনেক নলেজ গ্যাদার করতে হয় আর মাইন্ডে ওটা রেখে দিতে হয়। তো সেই জন্য অনেকটা জ্ঞান নিয়ে বসেছি, তোমাদেরকে পুরোটা শেয়ার করব। আমি ভেবো না যে কোনো জ্ঞানী ব্যক্তি বসে আছে প্রচণ্ড, আমি যেটা রিয়েল লাইফ থেকে নিজের এক্সপিরিয়েন্স দিয়ে শিখেছি সেটুকুই তোমাদেরকে বলবো। তো আশা করি তোমাদের যে বেসিক কনফিউশনগুলো থাকে ফিটনেস রিলেটেড, সেগুলো সব ক্লিয়ার করে দেবো এই ভিডিওতেই। তো তোমাদের কাছ থেকে একটাই ডিমান্ড ছোট্ট, যে ভিডিওটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের ভিডিও, নানান ধরনের পডকাস্ট, অনেক কিছু আনছি মানে চ্যানেলতে, কোনো শেষ নেই সেই আনার। তো ফার্স্টে যেটাতে ঢুকবো, ফিটনেস। দেখো, ফিটনেস না দু রকমের, একটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস, একটা মেন্টাল ফিটনেস। তো বেসিক্যালি আমরা ফিটনেস বলতে ফিজিক্যাল ফিটনেসকে বুঝি, মেন্টাল ফিটনেসের দিকে আমরা কেউ তাকাই না। তো মেন্টাল ফিটনেসটা আমি আজকের টপিকে রাখবো না, মেন্টাল ফিটনেস নিয়ে আমি একটা ভিডিও করেছি, মেন্টাল ফিটনেস নিয়ে আমি আবার পরে ভিডিও করব, কিন্তু আজকেরটা ফিজিক্যাল ফিটনেসের ওপরেই হবে। তো ফিজিক্যাল ফিটনেসের না তিনটে পার্ট আছে। প্রথম পার্ট কি, সেটা হলো এক্সারসাইজ, সেকেন্ড পার্ট ফুড, আর থার্ড পার্ট হচ্ছে রেস্ট। এবার বলবে কোনটা সব থেকে বেশি ইম্পর্টেন্স হোল্ড করে। আমি বলবো, বা আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী যদি বলি, আমি কম থেকে বেশি ইম্পর্টেন্সে তোমাদেরকে বলেছি। মানে এক্সারসাইজের ইম্পর্টেন্সটা সব থেকে কম, তারপরে ইম্পর্টেন্স হোল্ড করে ফুড, তারপরেটা হচ্ছে রেস্ট। সিম্পল ব্যাপার, এটাকে আমি তোমাকে ব্রেকডাউন করে দিচ্ছি। তুমি দেখবে কিছু মানুষ আছে যারা এক্সারসাইজ করে না, যারা নর্মাল ফুড নেয় বা একটু ভালো ফুড নেয় আর প্রপার রেস্ট দেয়, তাদের বডি স্ট্রাকচার তারা অনেক হেলদি থাকে, সুন্দর ভালো থাকে হয়। এক্সারসাইজ করে না, ভালো ফুড নেয় না, কিন্তু রাত্রির ঘুমটা পারফেক্ট হয়, তারও বডি স্ট্রাকচার ভালো থাকে। ম্যাক্সিমাম ওবিজ বা ফিটনেসের প্রবলেমে ভুগছে কারা জানো? যারা ঘুমটা ঠিক করে নেয় না। তো ওই জন্যই আমি রেস্টটাকে সবথেকে টপ প্রায়োরিটিতে রেখেছি, যেটা আমার মনে হয়, যেটা অনেক রিসার্চারদের বা অনেক ডক্টরদেরও মনে হয়। তো আমরা প্রথমে আসবো এক্সারসাইজে। দেখো, এক্সারসাইজের ওপর যদি আমি ডিভাইড করি, ফিটনেসটা না অনেকগুলো ছোটো 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 ভাগে ডিভাইড করা যায়। বেসিক ফিটনেস, একটা নর্মাল মানুষের বেসিক ফিটনেসের জন্য কি দরকার? খুব বেশি হলে দিনের শেষে 6 থেকে 8 কিলোমিটার কি ম্যাক্সিমাম 10 কিলোমিটারের হাঁটা সারা দিনে, ওয়াকিং। এটা যদি তুমি রোজ করো, 6 কিলোমিটার ম্যাক্সিমাম ধরে নাও, 6 কিলোমিটারই অনেকে হাঁটে না সারাদিনে। তো 6 থেকে 7 কিলোমিটার হাঁটলে একটা মানুষের সুস্থ থাকার রেটটা অনেক বেড়ে যায়। তো সুস্থ থাকাটা কিসের ওপর ডিপেন্ড করে? একটা এজের পরে গিয়ে সুস্থ থাকাটা ডিপেন্ড করে, বোন ডেন্সিটিটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, হার্ট অ্যাটাকের চান্স কমানোটা মানে খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, আর যেন ক্যান্সারের চান্সেস না আসে। এগুলো তো বেসিক ফিটনেসের মানে ফিটনেসটাকে মেনটেন করার জন্য আমাদের দরকার লাগে। তো সেই জন্য রোজ যদি 6 থেকে 8 কিলোমিটার হাঁটা যায়, সেটা আমাদের অনেক কিছুতে বেনিফিট করে। আমাদের হাঁটা মানে বলছি না যেন স্মুথ আস্তে আস্তে ধীরে ধীরে পার্কে ঘোরার মতো হাঁটা না, একটু পেস, যেটাতে হার্টবিটটা একটু হাই থাকবে, তুমি কিছুটা কার্ডিও করার মতো ফিল পাবে, যেটাকে আমরা সবাই কার্ডিও বলে থাকি। সবাই আশা করি বুঝতে পারছো, কারণ ছেলেবেলায় খেলাধুলা সবাই করেছে। তো ওই হালকা হাঁপানি, একটু জোরে হাঁটার জন্য ওইটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়, এটা বেসিক একদম। তারপরে লেভেল আসে যারা মানে এই ধরনের ছোটোখাটো হাঁটা চলা দৌড়াদৌড়ির সাথে যুক্ত থাকে, বা তারা অ্যাডেড তার সাথে মেডিটেশন যোগা করে, সেটা অনেক বেটার, অনেক বেটার, মানে ওই লেভেলটার থেকে অনেকটাই বেটার। কারণ মেডিটেশন যোগা কী হয়, আমাদেরকে আরও ডিপ থেকে ক্লিনজিংটা আরও ডিপ থেকে করে আনে, আরও বেটার আমাদের ফিজিক্যাল বলো মেন্টাল বলো দুটো হেলথকেই যোগাটা এড করে, মানে সাপোর্ট করে বলতে পারো। আচ্ছা, এরপরের লেভেলটা আসে যারা হচ্ছে জিম গোয়ার, যারা শখে জিমে যায়, যারা দেখতে যায়, নিজের বডিকে দিয়ে এক্সপেরিমেন্ট করে, যারা একটু খেলাধুলা করে মাঝে মধ্যে, এটা হচ্ছে তারপরের লেভেল। এটা তো বেস্ট বলতে পারো, মানে এটা একটা নর্মাল মানুষের জন্য খুব সুন্দর, যে সে জিমে যাচ্ছে, উইকে 3-4 দিন জিমে যাও, তারপর মাঝে মধ্যে খেলতে যাচ্ছে, একটু খেলার সুযোগ পেলে। আমি বলছি না যারা 40+ বা 50 হয়ে গেছে তাদের ক্ষেত্রে একটু টাফ হয়ে যায়, কিন্তু যদি তুমি 30+ হও, অবশ্যই একটু খেলতে খেলতে যাও। ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট আমাদের শরীরের জন্য, কারণ আমরা ওইটার জন্যই, মানে ওই দৌড়াদৌড়ি করার জন্যই তৈরি হয়েছি, না কি ঘরের চেয়ারে বসে বসে টিভি দেখা, মুভিজ দেখা, খেলা দেখা, খবর দেখার জন্য। অবভিয়াসলি সেটার জন্য না। আমাদের কাজ যেটা, মানে
অ্যাজ এ অ্যানিম্যাল, আমরা তো ম্যামেলস, তো আমাদের অ্যানিম্যাল হয়ে যে কাজটা সেটা আমাদের করতেই হবে, সেটার জন্য আমাদের বাইরে যেতেই হবে, কাজ করতেই হবে। তো আমি সেই জন্য বলবো যে যাই হয়ে যাক বাইরে একটু যাও, মানে আউটসাইড মুভমেন্ট না করলে হবে না, ব্যাপারটা পুরো আউট অফ স্কেডিউল চলে যাবে আমাদের হিউম্যান লাইফে। তো সেই জন্য যেতে হবে। তো বেসিক যেখানে ছিলাম যে বেস্ট যেটা বলছিলাম, জিম করো, একটু আধটু হাঁটাচলা করো, একটু খেলাধুলা করো, এই যে জিনিসটা একটু মেডিটেট করো, এটা হচ্ছে একটা না কমপ্লিট প্যাকেজ বলতে পারো। মানে সপ্তাহে 3 দিন জিমে গেলাম, 4-5 দিন মেডিটেট করলাম, রোজ একটু বিকালে হাঁটতে যাওয়া, দিস ইজ এ কমপ্লিট প্যাকেজ। এইটার ওপরে আর কোনো ফিটনেসের আমি কিছু বলছি না, এক্সারসাইজের দিক থেকে এর ওপরে আর ফিটনেস কিছু হয় না। আর যদি তুমি কম্পিটিটিভ লেভেলে চলে যাও, মানে বডি বিল্ডিং করবে পারফেক্টলি, পাওয়ার লিফটিং করবে, দ্যাট ইজ এ ডিফারেন্ট গেম। ওটা একটা বলতে পারো সেই ক্রিকেট টুকটাক খেলতে যাওয়াটা একটা মজা, আর পারফেক্টলি রোজ প্র্যাকটিস করতে যাওয়াটা অনেক ডিসিপ্লিনারি হয়ে যায়। তো সেই দু রকম একটা ডিফারেন্স এখানেও হয়ে যায়। তো ওটা একটা ডিফারেন্ট সেক্টর। তুমি যে কোনো অ্যাথলেটিক স্পোর্টসের যদি তুমি চলে যাও, তুমি ক্রিকেট বলো, ফুটবল বলো, এনিথিং, বা তুমি বডি বিল্ডিং বলো, পুরোটা একটা আলাদা জনার, ওটা একটা প্রফেশনও বলতে পারো, ওটা প্যাশন বলতে পারো। আমি বেসিক ফিটনেসের কথায় আসছি, তো ওটাকে আমি সাইডে রাখছি। তো বেসিক ফিটনেসে এগুলো আমাদের দরকার, ঠিক আছে। এটা হচ্ছে এক্সারসাইজ গেল। দেখো এক্সারসাইজটা মোটামুটি আমরা যদি একটু কষ্ট করি হয়ে যায়, কিন্তু এর থেকেও ডিফিকাল্ট হয় কি জানো, ফুড। আচ্ছা, ফুড আমাদের কতটা নেওয়া উচিত, কী করলে আমাদের ওয়েট কমবে, কী করলে আমাদের ওয়েট বাড়বে, এগুলো অনেক রকমের কোয়েশ্চেন থাকে। তো আগে আমি বেসিক ফুডের কম্পোনেন্টসগুলোকে তোমাদের কাছে ক্লিয়ার করে দিই, তারপর আমি ওয়েট কমা বাড়ায় আসছি, শেষে আসবো রেস্টে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট আমি বলে রাখছি। তো মিস করো না, পুরোটা দেখো। আচ্ছা, তো ফুডের আমরা বেসিক্যালি 3টে কম্পোনেন্টকে চিনি, একটা হচ্ছে কার্বোহাইড্রেট, একটা হচ্ছে প্রোটিন, একটা হচ্ছে ফ্যাট। এবার তুমি বলবে যে আমি শুধু প্রোটিন খাবো তাহলে আমার বডি লিন থাকবে, খুব ভালো হবে না। কার্বোহাইড্রেট আর ফ্যাটটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট বলতে পারো আমাদের বডির জন্য। প্রোটিন আসবো পরে, শেষে আসছি। কার্বোহাইড্রেট ফ্যাটটাকে একটু এক্সপ্লেন করিনি। দেখো কার্বোহাইড্রেটের মেন সোর্স কী, ম্যাক্সিমাম ফুড যেগুলো আমরা খাই, লাইক ভাত, রুটি, আলু, বা তুমি বলতে পারো মুড়ি, যেগুলো আমরা বেসিক্যালি খেয়ে থাকি। তো এই জিনিসগুলো হচ্ছে একদম রিচ সোর্স অফ কার্ব। তুমি যদি ভাবো যে তুমি ভাত, রুটি, আলু এগুলো খাওয়া বন্ধ করে দেবে কারণ ওগুলোতে কার্বোহাইড্রেট আছে, কার্বোহাইড্রেট ফ্যাট হয়ে জমে যায়, পুরো ভুল কথা ব্যাপারটা, ঠিক আছে। মেন প্রবলেমটা কিন্তু কার্বোহাইড্রেটে নয়, এক্সেস কার্বোহাইড্রেটে, বা বলতে পারো সুগারে। আমরা যখন কার্বোহাইড্রেট নিচ্ছি তার মধ্যে গ্লুকোজ আছে, সেই গ্লুকোজ মলিকুলগুলো অ্যাকচুয়ালি এক্সিকিউট করে আমাদের বডিতে সুগার মলিকুল হিসাবে, কিন্তু সেইটার কোয়ালিটি অনেক বেটার। যেটা প্রসেসড সুগার থাকে সেটা খারাপ জিনিস, সেটার এফেক্ট বডিতে অনেক খারাপভাবে হয়। তো বলতে পারো তুমি যদি আলু বা ভাত বা মুড়ি বা রুটি এগুলোকে খাওয়া বন্ধ করে দাও, এটাতে তোমার অনেক প্রবলেম হবে। দেখো বেসিক যে এনার্জিটা, হাঁটা চলা করা, ওঠা বসা, যে সারাদিনে চলাচলটা আমরা করি, সেই বেসিক এনার্জিটা আমরা পাই কিন্তু কার্বোহাইড্রেট থেকে। তুমি যদি ভাবো যে তুমি সারাদিনে চিকেন খেয়ে থাকবে আর এগস খেয়ে থাকবে, শুধু প্রোটিন দেবে আর সেটা থেকে তুমি এনার্জিও নেবে, পারবে না, কারণ সেটা এক্সপেন্সিভ হয়ে যাবে, অনেকটা বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে। কারণ তখন কী হবে, প্রোটিন মলিকুলসকে ভেঙে বডি এনার্জি প্রডিউস করার চেষ্টা করবে, আর দ্যাট ইজ এ ডিফারেন্ট গেম, যেটা একটা অনেক ডিফিকাল্ট প্রসেস। ইভেন প্রোটিন মলিকুলকে ভাঙতে গেলেও একটা ইমেন্স এনার্জি লাগে, সেটার জন্য কার্বোহাইড্রেট দরকার আমাদের বডির। তো কার্বোহাইড্রেট ইজ মাস্ট, ঠিক আছে। আমি আসছি, আরও অনেক কিছু ডিসকাস করার আছে, আরও অনেক কিছু শেয়ার করার আছে। তো কার্বোহাইড্রেট ছাড়া কিন্তু আমাদের বাঁচা ইজ কাইন্ড অফ ইম্পসিবল। কার্বোহাইড্রেট আমাদের ব্রেন ফাংশনিংয়ের জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়। কোথায় লাগে না কার্বোহাইড্রেট, সব জায়গায় লাগে। বেসিক্যালি বেঁচে থাকতে গেলে, নর্মাল বেসিক এনার্জি থাকতে গেলে কার্বোহাইড্রেট লাগে। তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিই, হয়তো অনেকে ব্যাপারটা বুঝবে। যারা বডি বিল্ডার হয় তারা যখন শো করতে যায়, যখন একদম লিন থাকে, বডিতে কোনো ফ্যাট নেই, একদম মাসেলস পুরো স্ট্রাইক আউট করে বেরিয়ে আসছে, তখন ওরা কী করে, ওরা কার্বোহাইড্রেটের পরিমাণটা অনেক ড্রপ করে দেয়। তখন কিন্তু ওরা বলে যে ওরা অনেক উইক থাকে, ওরা বেসিক টাইমে যে ওয়েট দিয়ে এক্সারসাইজ করে তার 10%ও ওরা নেয় না ওই সময়, কারণ তাদের ইনজুরি চান্সেস বেড়ে যায়, ঠিক আছে। তো সেই জন্য আমি বলছি যে ওই যে স্টেটটা কার্বোহাইড্রেট ছাড়া স্টেট, ওই স্টেটে মানুষ সার্ভাইভ করতে পারবে না, মানুষের অনেক প্রবলেম হবে। তো কার্বোহাইড্রেট ইজ মাস্ট। এবার এক্সেস কার্বোহাইড্রেট, ওটা একটা খুব খারাপ জিনিস। আমরা বুঝি না যে আমার কতটা ফুড দরকার, আমরা এক্সেসিভ খেয়ে ফেলি। সেইটা কিন্তু বডি স্টোর করতে যায় কোথায়, অ্যাজ এ ফ্যাট সেল ইন আওয়ার বডি। আমাদের গোটা শরীরের ফ্যাট সেলস যেখানে অ্যাকুমুলেট করছে, অ্যাডিপোজ টিস্যু যেখানে আছে, সেখানে ও বাড়তে থাকে। তো ব্যাপারটা এরকমই যে তোমাকে বুঝে খেতে হবে, এখানেও ডিসিপ্লিনটা অনেক বড় ফ্যাক্টর হয়ে যায়। ঠিক সেম জিনিস হয় ফ্যাটের সাথে। দেখো ফ্যাট
দু রকমের হয়, একটা গুড ফ্যাট, একটা ব্যাড ফ্যাট। তো এই ব্যাড ফ্যাটটা কী করে, খুব খারাপ এফেক্ট করে আমার শরীরে, কোলেস্ট্রল আনে, বা মানে কোলেস্ট্রল মানে বুঝতে পারছো, ব্লাডের যে তোমার আর্টারিসগুলো হয়, ওর যে ওপেনিংটা হয় সার্কুলার ওপেনিং, ওটাকে ন্যারো করে দেয়, গায়ে জমে ময়লার মতো জমে থাকে। তো ওই জন্য আমাদের হার্ট অ্যাটাকের চান্স বেড়ে যায়। ব্যাড ফ্যাট থেকে ট্রান্স ফ্যাট আমরা বলতে পারি, ওটা থেকে হার্ট অ্যাটাকের চান্স সব থেকে বেশি বেড়ে যায়। এটা ডক্টররা সবাই বলে বেড়াচ্ছে চারিদিকে, তোমরা অনেকে অ্যাওয়্যার থাকবে ব্যাপারটার সাথে। তো এটা হচ্ছে ফ্যাটের ব্যাপারটা, ব্যাড ফ্যাটটা। এবার গুড ফ্যাটটা কি, গুড ফ্যাটটা আমাদের অনেকটা ইম্পর্টেন্ট হয়ে যায় আমাদের শরীরের জন্য। কেন না, প্রত্যেকটা অর্গ্যান যে আমাদের আছে না, তুমি হার্ট বলো, তুমি লাংস বলো, তুমি কিডনি বলো, যে কোনো ভাইটাল অর্গ্যানস, সেগুলো প্রোটেক্টেড থাকে একটা গুড ফ্যাটের লেয়ারিং দিয়ে। তো এই গুড ফ্যাটের লেয়ারিংটাও কিন্তু আমাদের দরকার। ইভেন আমাদের ব্রেনেতেও কোথাও কোথাও ফ্যাট সেলস দরকার লাগে, গুড ফ্যাট সেলস, যেগুলো আমাদের ওই ব্রেনটাকে কিছুটা হলেও বলতে পারো প্রোটেকশানে সাহায্য করে। ঠিক আছে, তো ফ্যাটস আমাদের যথেষ্টই দরকার। ইভেন যখন আমরা একটা লঙ্গার টাইমের জন্য ফুড শরীরকে দিই না, তখন কিন্তু বডি কী করে, কিছু কিছু ফ্যাট সেলসকে ভেঙেও ওইটুকু সময়ের জন্য এনার্জি ও আনার চেষ্টা করে। তো এই গেল হচ্ছে কার্বোহাইড্রেট আর ফ্যাট। এরপর আসছে প্রোটিন। প্রোটিন নিয়ে অনেকের অনেক প্রবলেম। বেসিক প্রোটিনের অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডস আছে, কম্পোনেন্টস আছে। তো যদি বলো কমপ্লিট প্রোটিন, সেটা একমাত্র অ্যানিমাল প্রোটিন থেকেই পাওয়া যায়, দুধ থেকে পাওয়া যায়, আর কিছুটা সয়াবিনস খাও, তো এর থেকে পাওয়া যায়। তো আমি বলবো যদি তোমাদের প্রোটিন গোলস কমপ্লিট করতে হয়, তাহলে তোমরা অ্যানিমাল প্রোটিনে ডিপেন্ড করতে পারো, বা যদি তোমরা ভেজিটেরিয়ান হও, তাহলে তোমাদেরকে ওই সয়াবিনস আর প্রোটিন, মিল্ক প্রোটিনে ডিপেন্ড করে চলতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে, আমরা কী ভাবি যে আমাদের প্রোটিন কতটা আমাদের শরীরে দরকার। দেখো, একটা বেসিক হিউম্যানের বেঁচে থাকার জন্য 1 গ্রাম পার কেজি অফ বডি ওয়েট ইজ এনাফ। মানে তোমার বডি ওয়েট যদি 60 কেজি হয়, 70 কেজি হয়, তুমি 60 গ্রাম কি 70 গ্রাম প্রোটিন কনজিউম করো, ওটা তোমার জন্য যথেষ্ট ঠিকঠাক। এবার যদি তুমি কম্পিটিটিভ কোনো স্পোর্টসে থাকো, মানে অ্যাথলেটিক পার্সন হও, তখন তোমাকে একটু হায়ার প্রোটিন নিতে হবে, 1.2, 1.5। কিন্তু 2x প্রোটিন নেওয়ার কোনো মানে হয় না। তুমি যদি ভাবো যে 2x প্রোটিন নিলে আমার মাসেলস গ্রোথ খুব তাড়াতাড়ি বেড়ে যাবে, হয় না, সব পুরোটা ওয়েস্ট যাবে। আর আমি বলবো যে ফালতু অকারণে এতটা বেশি প্রোটিন নেওয়া ঠিক হচ্ছে না, মানে ঠিক হবে না বেশি নেওয়া। প্রথমত তো ওটা এক্সপেন্সিভ, দ্বিতীয়ত প্রোটিনটাকে তুমি নষ্ট করছো, ওটা তোমার বডিতে কোথাও কাজে লাগছে না, সিম্পল ব্যাপার। তো যতটুকু দরকার ততটুকু নাও। এবার প্রোটিন আমাদের কী কাজ করে, প্রোটিন আমাদের রিপেয়ারে কাজ করে। আমাদের শরীরে রোজ অনেক সেলস মরে, অনেক সেলস নতুন তৈরি হয়, অনেক জায়গায় অনেক ছোটো ছোটো টিয়ার, অনেক ছোটো ছোটো অনেক প্রবলেমস ক্রিয়েট হয় শরীরে। তো সেইগুলোকে ঠিক করে প্রোটিন। ধরো তুমি জিমে গেলে, তুমি চেস্টের ওয়ার্কআউট করলে, চেস্টের ওয়ার্কআউটের পরের দিন দেখছো চেস্টটা খুব ব্যথা, তার মানে ভেতরের মাসেল ফাইবারগুলোর টিয়ার হয়েছে। সেই মাসেল ফাইবারগুলোর যে টিয়ার হয়েছে, ওগুলোকে জুড়বে কি, প্রোটিন মলিকুলস। তো এইটা হচ্ছে প্রোটিনের সবথেকে বড় কাজ হয়ে যায়। তো এই হচ্ছে বেসিক ফুড। তোমাকে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট কাউকে অ্যাভয়েড করলে চলবে না। একটা প্রপার পারফেক্ট ব্যালেন্সড ডায়েট তোমাকে মেনটেন করতে হবে। তার সাথে ভাইটামিনস আর এক্সেসিভ অ্যামাউন্ট অফ ওয়াটার টেকিং তো অবশ্যই নিডেড। মানে তুমি যদি 2-3 লিটার জল খাও দিনে, তুমি খুব চাপে আছো, 4-5 লিটার মিনিমাম খেতেই হবে তোমাকে, এই একটা সিচুয়েশন। তো এটা গেল আমাদের ফার্স্ট পার্ট, মানে এটা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট গেল এক্সারসাইজ, সেকেন্ড পার্ট গেল আমাদের ফুড। আচ্ছা, ফিটনেসের থার্ড পার্ট এবং সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট যদি বলো, সেটা হচ্ছে রেস্ট। রেস্ট এমন একটা ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা বলতে পারো যে আমাদেরকে বেশি প্রোডাক্টিভ করে দেয় রেস্ট। তুমি হয়তো বলবে যে 24 ঘন্টা যদি আমি 8 ঘন্টা ঘুমাই, তাহলে আমার কাছে পড়ে হচ্ছে 16 ঘন্টা। 16 ঘন্টাতে যতটা কাজ হবে, 18 ঘন্টা যদি আমি কাজ করতাম, একটু বেটার কাজ করতাম বলবে তুমি। কিন্তু কদিন, ইন দ্য লং রান তুমি পারবে না। আর তার থেকেও বড়ো কথা, কোয়ালিটি অফ ওয়ার্ক। তুমি 18 ঘন্টা যতটা কাজ করবে, তুমি যদি প্রপার স্লিপ দাও, তুমি সেই কাজটার কোয়ালিটিটা 10 ঘন্টায় রিচ করে দেবে, সিম্পল অ্যাজ দ্যাট। তো সেই জন্য রেস্টটা না প্রচণ্ড ইম্পর্টেন্ট হয়ে যায়। এবার একটা মানুষের যদি 8 ঘন্টার ডেইলি স্লিপ শিডিউল থাকে ঠিকঠাক প্রপার, তাহলে সে মানুষটার ক্যান্সারের চান্সেস পুরো প্রায় এরাডিকেট হয়ে যায়, মানে শেষ হয়ে যায় বলতে পারো। রেস্ট হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট ক্যান্সার সেলসকে ডিস্ট্রয় করার জন্য। আচ্ছা, এবার আমি রেস্টের ব্যাপারে আর একটু ঢুকবো। সার্কেডিয়ান সাইকেল, সেটা নিয়ে আমি একটা ভিডিও করেওছি আগে, তো ছোট্ট করে বলবো। সার্কেডিয়ান সাইকেল কাকে বলে? আমাদের শরীরে 3টে মেন হরমোন রিলিজ হয়, সিক্রেশন হয়, যেটা হচ্ছে কর্টিজোল, একটা হচ্ছে মেলাটোনিন, একটা হচ্ছে টেস্টোস্টেরন। মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন বলতে পারো, মেয়েদের ক্ষেত্রেও টেস্টোস্টেরন হয় কিছুটা। মেয়েদের ক্ষেত্রে আমি যাচ্ছি না, স্পেসিফিক্যালি ছেলেদের ক্ষেত্রেই বলছি প্রথমে। তো দেখো,
আমরা যখনই ঘুম থেকে উঠি তখন রিলিজ হয় কর্টিসল। সেটা আমাদেরকে না স্ট্রেস দেয় একটা ইনস্ট্যান্ট, সেই স্ট্রেসটার জন্য আমরা জেগে উঠি। দেখবে জাস্ট ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে তুমি না হাতটাকে ভালোভাবে চেপে মুড়তে পারছো না, ওটা কর্টিসলের অভাবে। কর্টিসলটা এলো, তোমার পুরো চারিদিকটা হাত পা মুখ চারিদিকটা পুরো একদম স্টেবল হয়ে গেল। এবার রিলিজ হওয়া শুরু হয় টেস্টোস্টেরন, যেটা আমাদের সারাদিনের গোয়িং মানে আমাদেরকে আপ রাখে, পারফেক্ট রাখে, সেটা হচ্ছে টেস্টোস্টেরন রাখে। আর আমাদের ঘুমানোর যেটা হরমোন মেলাটোনিন, সেটা সিক্রেট হওয়া শুরু করে ঠিক সূর্যের অস্ত যাওয়ার পরে। আমরা কি করেছি, আমরা পুরো স্লিপ শিডিউলটাকে ঘেঁটে ফেলেছি। রেস্ট যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটাকে পুরো ঘেঁটে ফেলেছি আমাদের আজকের দিন হিউম্যানস। আমরা কি করি, আমরা প্রথমত 9টার সময় ঘুম থেকে উঠছি সকালবেলা, যখন সূর্য ওপরে উঠে গেছে। সূর্য ওঠার আগে উঠে পড়ার কথা ছিল, সূর্য ওপরে উঠে গেছে, সার্কেডিয়ান সাইকেল ব্রেক হয়ে গেছে। যখন ভোর 4-5টায় আমাদের কর্টিসল রিলিজ হওয়ার কথা ছিল, সেটা আমাদের হচ্ছে 9টায়, 6 ঘন্টা লেট। আচ্ছা, টেস্টোস্টেরন কখন পিকে যাওয়ার কথা ছিল? দুপুরবেলা, বেলার দিকে 12টার দিকে। আমরা সেই টেস্টোস্টেরনের পিকটাকে আরও পুশ করে দিচ্ছি, সেটা বিকালের পরে হচ্ছে। আর মেলাটোনিন আমাদের সিক্রেট কিন্তু ওই টাইমেই হয়ে যায়, যে টাইমে আমরা মানে সূর্য অস্ত যায় 6টা-7টা, ওই সময় কিন্তু মেলাটোনিন সিক্রেট হওয়া শুরু হয়ে যায়। আমরা কখন মেলাটোনিন পারফেক্টলি সিক্রেট করাচ্ছি? রাত 2টার পরে। তো পুরো শিডিউলটাকে ভেঙে ফেলেছি। তো মানে এবার আমি তোমাদের কিছু স্ট্যাটিস্টিক্স বলবো যে রোজ যদি কেউ রাত জাগে, সে ডেলি তার টেস্টোস্টেরন লেভেলে 20% কাট করছে। এটা রিসার্চ বলছে, এটা স্ট্যাটস বলছে যে টেস্টোস্টেরনে তুমি পার ডে 20% কাট করছো যদি তুমি রাতে প্রপার না ঘুমাও। ঠিক আছে, তো বেসিক্যালি রেস্টটাকে না সব থেকে বেশি ইম্পর্টেন্স দিয়ে কাছে টানো, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় এটা নিজের লাইফটাকে পারফেক্ট রাখার জন্য। না হলে হাজারো রোগে ভুগবে। হয়তো তোমার আয়ুটা কমবে না, হয়তো আয়ুটা সেম রয়ে যাবে, কিন্তু যে লাইফের কোয়ালিটিটা তোমার পাওয়ার কথা ছিল বা তুমি যেটা ডিজার্ভ করতে, সেই কোয়ালিটি অফ লাইফটা কোথাও না কোথাও স্যাক্রিফাইস হয়ে যাবে, পাবে না। মানে 30 পড়তে না পড়তেই তোমার হাজারো রোগ দেখা দেবে। সবটা কিন্তু ডিপেন্ড করছে এই রেস্টের উপরে। স্লিপ খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়। তো এই ছিল ওভারঅল একটা ফিটনেস। আমি এখানে আর তেমন কিছু দেখতে পাচ্ছি না, যেগুলো আমি পয়েন্ট আউট করেছিলাম আমি পুরোটা একটা একটা করে কভার করলাম। তো এবার তোমাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে দিও। যার যা কোয়েশ্চেন আছে যদি আমি জানি, যদি আমার সামর্থ্যের মধ্যে থাকে, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি নাও জানি বলে দেবো যে প্লিজ এটা তুমি কারোর সাথে বা যারা প্রফেশনাল আরও হাই কোয়ালিটি ডিজার্ভ করে তাদের কাছে গিয়ে তাদেরকে কোয়েশ্চেনটা করো। আমি এটা পারবো না, এটা আমি বলে দেবো তোমাদেরকে। তো আমি যেটুকু জানতাম, যেটুকু আমার মনে হয় ইম্পর্ট্যান্ট, সেটা তোমাদেরকে বললাম। এরপরে এই রিলেটেড আরও আমি ভিডিও আনবো। দেখো, ফিটনেসটা আমাদের একটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট হয়ে যায়। আমার মনে হয় ফিটনেস, আমাদের নেচারকে মেনটেন করা, প্লাস্টিক্স কম ইউজ করা, এগুলো একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট হয়ে গেছে আমাদের হিউম্যান লাইফের। তো সেটার উপর ডিপেন্ড করে আমরা আস্তে আস্তে কী করবো, জিনিসটাকে নিয়ে আমরা আরও ভিডিও আনবো, আমরা আরও অ্যাওয়ারনেস ছড়িয়ে তুলবো। তো এটা একটা ফিটনেসের অ্যাওয়ারনেস ভিডিও ছিল, তোমাদেরকে রিকোয়েস্ট করা যে লাইফের কোয়ালিটিটা একটু আপগ্রেড করা যায়। ঠিক আছে, মানে আমরা কি করছি আজকের দিনে যে ফর আর্নিং মোর মানি আমরা ফিটনেসকে অ্যাভয়েড করছি, আলটিমেটলি পয়সাটা কিন্তু আমরা খরচা করে ফেলছি হসপিটালে গিয়ে। এই হচ্ছে ব্যাপার। আর একটা ছোটো পয়েন্ট আমার বলার আছে, ওবিস যে ব্যাপারটা বললাম না, যেটা বলা হয়নি, আমার আর একটা ওয়ে প্রোটিন নিয়ে বলার আছে। দেখো, অনেকে বলে যে আমি কম খাচ্ছি তবু রোগা হচ্ছি না। এটা একটা খুব বড় টপিক। কম খাচ্ছ, রোগা হচ্ছ না, তুমি তোমার খাবারের অ্যামাউন্টটা কম খাচ্ছ যেটা তুমি আগে খেতে তার থেকে, কিন্তু তোমার যতটা বডি নিড তার থেকে তুমি কম খাচ্ছ না। তুমি হয়তো তার লেভেলে খাচ্ছ, তার থেকে বেশি খাচ্ছ, বা হয়তো ভুল খাবার খাচ্ছ, এটাও হতে পারে। এটা একটা খুব বড় ক্রাইটেরিয়া। তোমাকে বুঝতে হবে যে তোমার বডি কতটা ফুড ডিমান্ড করছে। আমরা ম্যাক্সিমাম মানুষ না বুঝি না আমার বডির কতটা ফুড দরকার। ইভেন আমি আমার বডিতে একটু ওভার ফুড দিয়েও দেখেছি যতটা আমার বডির দরকার নেই, আমি কম ফুড দিয়েও দেখেছি যেটাতে আমার বডি টানতে পারছে না। তারপর আমি একটা অপটিমাম জায়গা সার্চ করে পেয়েছি, সেই জায়গাটাতে আমি আস্তে আস্তে ফিড করে যাচ্ছি সেই লেভেলটাতে। তোমার যদি বডির দরকার হয় 2000 কিলো ক্যালোরি পার ডে, তুমি যদি তাকে 2200 কিলো ক্যালোরি দাও তাহলে তুমি গেন করবে, আর যদি তুমি 1800 ক্যালোরি দাও তুমি আস্তে আস্তে লুজ করবে। তো তুমি যদি ওবিজ হও, তোমার যদি ফ্যাটের প্রবলেম থাকে, তাহলে তোমাকে কমাতে হবে, তার জন্য ক্যালোরিটাকে কাট করতে হবে। বেশি করে প্রোটিনের অ্যামাউন্টটা অ্যাড করো ফুডেতে, আর কার্বোহাইড্রেট ফ্যাটটা একটু ডাউন করো, দেখবে আস্তে আস্তে জিনিসটা স্টেবল হয়ে গেছে। আর যদি তুমি আন্ডার ওয়েট হও, তোমার যদি মনে হয় তোমার ওয়েট গেন করা উচিত, তুমি তাহলে অবশ্যই তো এক্সারসাইজ তো মাস্ট একদম করতেই হবে, দুটো ক্ষেত্রেই, যে কোনো ক্ষেত্রেই বলো। আর ওয়েট পুট অন করার জন্য তোমাকে মাসেল মাস বাড়াতে হবে।
আর একটু ফুড ইনটেক বেশি করতে হবে। যখনই তুমি প্রোটিনটা পারফেক্ট নিচ্ছ তার সাথে কার্বস অ্যাড করছো না, তখন ওই প্রোটিনটা কী হবে, মাসগুলোকে ঠিক করতে এফেক্ট করবে। তো সেই জন্য সবটা পারফেক্ট একটা ব্যালেন্স ডায়েট নিয়ে আর ফুডের ইনটেকটার যে ক্যালোরি আউটপুটটা ছিল সেটা একটু বাড়িয়ে দিলেই জিনিসটা কী হবে, তোমার আন্ডার ওয়েটটা আস্তে 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 নর্মাল জায়গায় চলে আসবে। আবার ওভার ওয়েটে হয়ে যাও না, এক্সারসাইজটা বজায় রাখতে হবে। এক্সারসাইজ বজায় না রাখলে কিন্তু জিনিসটা ওভার ওয়েটের দিকে চলে যাবে। মেটাবলিজমটাকে কন্ট্রোল করা, মেটাবলিজমটাকে বোঝা অনেকটা ইম্পর্ট্যান্ট হয়ে যায় কিন্তু এই ব্যাপারেও, ঠিক আছে। এবার মেটাবলিজমে একটা প্রোটিনের ব্যাপারে ছোট্ট জিনিস বলে দিই, প্রোটিনটাকে ডাইজেস্ট করে কার্বোহাইড্রেট, খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়। তুমি যদি ভাবো শুধু প্রোটিন তুমি খাবে, পেট গন্ডগোল হয়ে যাবে, বা যদি তুমি ভাবো বেশি প্রোটিন খাবে তখন কিন্তু পেটের গন্ডগোল হয়ে যাবে, প্রচুর প্রবলেম হবে। তো সেই জন্য বলবো যে সবটাকে না মেনটেন করে চলতে হবে। জিনিসটা খুব ডিসিপ্লিন ডিমান্ড করে, খুব ডিসিপ্লিন। তোমাকে ফুড আর জানো তো ওইটা থিন লাইন থাকে, আমি ডিসিপ্লিনটা মানছি, চিট করছি, এটা আমাদের একটা খুব থিন লাইন। ফ্রিজটা খুললে চকলেটস দেখতে পেলে, আইসক্রিমস দেখতে পেলে, হাতটা চলে যেতে মানে হাতটা মনে হয় যেন চলে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি গেলে হবে না, ব্যাক করতে হবে। ওই যে থিন লাইন, ওই থিন 2 সেকেন্ডের একটা ডিফারেন্স, হ্যাঁ কি না, ওই হ্যাঁ নাটাকে ডিসাইড করাটাই হচ্ছে ফিটনেস বলতে পারো। মেন্টালও হচ্ছে, তুমি স্যাক্রিফাইস করাও শিখে যাচ্ছ, নিজের হেলথটাকে প্রায়োরিটি দিতে শিখছো, সব শিখছো। তো দ্যাটস ইট, এটাই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্টে জানাও, কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাও। বাই, পরে আরও এরকম ভিডিও নিয়ে আসছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।